জানাজার জন্য স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরের মরদেহ নেওয়া হচ্ছে নয়াপল্টনে। হত্যার ঘটনায় ৫ জনকে আসামি করে পরিবারের মামলা, এখনো জানা যায়নি মোটিভ। এখানে অজ্ঞাতনামা ৪-৫ জন আসামির বিরুদ্ধে ওনার ওয়াইফ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, আমার মতো আর কারো হোক, আমি এটা চাই না। শরীয়তপুরের বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, যুবক নিহত। বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে বিস্ফোরণ, ধারণা পুলিশের। অনেক রাইতে আওয়াজ পাইছি, বাবু সুদ্ধা চমকে একটা বইয়া রয়েছি, আর কিছু দেখিও না। ক্ষেতের ভিতরে একটা সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়, আরেকজন ইনজুর্ড হয়েছে, সে চিকিৎসার জন্য গিয়েছে। আইনের ভিত্তিতেই হবে প্রার্থিতা ফিরে পাবার আপিল নিষ্পত্তি, জানালেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে সতর্ক বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার। ৬ দফা দাবি আদায় অনড় ব্যবসায়ী সমবায় সমিতি। বিকেলে বিইআরসির সাথে বৈঠক। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বাদ জোহর জানাজার জন্য স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হচ্ছে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে। এরই মধ্যে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে সকালে পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে রাজধানীর তেজগাঁ থানায়। সকালে স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানান, কয়েকদিন থেকেই মৃত্যু সংখ্যার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। এদিকে তেজগাঁয়ের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভির ফুটেজে ২ জনকে অন্ধকারে ওঁত পেতে থাকতে দেখা গেছে। আর এই হত্যাকাণ্ডে নেপথ্যে কি আছে সে বিষয়ে তদন্ত চলছে। চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছে পুলিশ। শুটারদের গ্রেফতারে অভিযান চলছে। বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় ওই নেতাকে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড বলে অভিযোগ সতীর্থদের। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। এই হত্যাকাণ্ড যেখানে হয়েছে, অর্থাৎ ঘটনাস্থল তেস্তুরি বাজার, সেখানে যাচ্ছি। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানে। রাব্বি, ডিবি টিম তো এই ঘটনাস্থলেই কাজ করছে, তাদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা জানাবেন। ডিবি টিম কাজ করছে, এছাড়া থানা পুলিশ কাজ করছে, সেই সাথে আমরা দেখেছি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই টিমও এখানে কাজ করছে। পুলিশের যতগুলো বিষয়ত ইউনিট আছে সবগুলো টিমই মূলত এই ঘটনার পরপরই কাজ শুরু করে। এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে কেন এই হত্যাকাণ্ড। যদিও প্রাথমিক ধারণা, আপনি জানেন যে পুলিশের যে ধারণা সেটি হচ্ছে চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে বিরোধ থাকতে পারে প্রতিপক্ষ গ্রুপের সাথে মোসাব্বিরের, এবং সেই গ্রুপটি তাকে এইভাবে হামলা করতে পারে।
আর এখন পর্যন্ত সিসি ফুটেজে যে বিষয়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলির আগে পরে বেশ কয়েকজন সন্দেহভাজনের অবস্থান, তাদের পালিয়ে যাওয়া, এই বিষয়গুলো ধরেই মূলত তদন্ত এগোচ্ছে। আর সেই সাথে আপনি জানেন যে প্রত্যেকটি এলাকায় কিন্তু পুলিশের নিজস্ব কিছু সোর্স থাকে, সেই সোর্সদের কাছ থেকে জানার চেষ্টা চলছে যে মুসাব্বিরের কোনো শত্রু কে তাকে তারা চেনে কিনা। যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবিগুলো আরও পরিষ্কার করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেই ছবিগুলো মিলিয়ে নিয়ে সম্ভাব্য সন্দেহভাজনের একটি তালিকা তৈরি করে সেই তালিকা ধরে কিন্তু এগোচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত তদন্তের আপডেট এটুকুই, এবং পুলিশ বলছে যে তারা খুব সহসাই এই যে হত্যাকারী শুটার যে দুজনকে দৌড়ে পালাতে দেখেছেন তাদেরকে শনাক্তের কাজটি শেষ, তাদেরকে গ্রেফতার করতে পারবে বলে পুলিশ আশাবাদ করছে এখন পর্যন্ত। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি রাব্বি। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, 2 জন আহত হয়েছে। ভোররাতে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বাড়ির পাশের ক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পায় তারা। পরে তাকে সুহান ব্যাপারী হিসেবে চিহ্নিত করেন স্থানীয়রা। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে গেছে। আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেলই বিস্ফোরিত হয়েছে। নিহত সুহানের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। অনেক রাইতে আওয়াজ পাইছি, বাবু সুদ্ধা চমকে উঠে বইয়া রয়েছি, আর কিছু দেখিও না, কিছু শোনার মতো আমার ক্ষমতা নাই। বুঝেন তো, আমার গরিব মানুষ, আমার ঘরে গেছে বোমের শব্দ শুনছি, কই ফুটছে হেরো জানি নাই, বুঝছেন, জানি নাই আমরা। হ্যাঁ, সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে, কেমনে ফুটছে, না কে ফুড়াইছে না কি সেও জানি না। আপনারা অলরেডি জানেন যে এখানে 2টা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণে হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন ইনিশিয়ালি তদন্তের কাজ করতেছি, বিভিন্ন আগে কাজ করতেছি। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী SM শাকিল এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, সেটি আমরা জানবার চেষ্টা করব যে এ বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা। কারণ ককটেল বিস্ফোরণেই তো একজন যুবক নিহত হয়েছে শাকিল, যেমনটি আমরা বলছিলাম, এবং পুলিশ ধারণা করছে যে হয়তো বানাতে গিয়ে কিংবা ভেতরেই ককটেল ছিল, এরকম কোনো কারণে হয়তো এই ঘটনা ঘটেছে। আপনি এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো নতুন তথ্য দেয়া গেল কিনা? বৃষ্টি, নতুন তথ্য বলতে আমরা যদি বলি, এই ঘটনায় বিস্ফোরণের ঘটনার পর কিন্তু একজন মারা গেছে এবং 2 জন কিন্তু আহত রয়েছে। তাদের কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তবে নতুন একটু তথ্য রয়েছে, কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 2 জনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যদি পুলিশ প্রশাসনের কথা বলি, তারা কিন্তু সেই একটি কথাই বলছেন, হয়তো এখানে ককটেল বানানো অবস্থায় এই ঘটনাটি ঘটেছে, অথবা যেই ককটেলগুলো বানানো ছিল সেগুলো এখানে সংরক্ষিত ছিল, এই ঘটনার কারণে এটা ঘটতে পারে। তবে যে নিহত সোহান ব্যাপারী, তার পরিবারের সাথে কথা বলছি, তারা কিন্তু একটি পক্ষকে দোষারোপ করছেন, যার নাম হচ্ছে নাসির ব্যাপারী। সেই নাসির ব্যাপারীকে কিন্তু ওনারা দোষারোপ করছেন যে এই সোহান ব্যাপারী, তার নামে কিন্তু মামলা রয়েছে এবং যার কারণে কিন্তু তিনি নিজ বাসায় থাকতে পারতেন না। সেই কারণে কিন্তু তিনি এই বাসাতে রাত্রি যাপন করতে নিয়েছিলেন এবং সেই ঘটনায় কিন্তু সেই রাত্রি যাপনকালে কিন্তু নাসির ব্যাপারী এবং তার সমর্থকরা এখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলে, এমন একটি অভিযোগ করছেন তার পরিবার। তবে এখানে আমরা সবসময় দেখে আসছি 2টি পক্ষ কিন্তু এখানে এই বিলাসপুরে ঘটনা ঘটিয়ে থাকে, যার একটি পক্ষ হচ্ছে কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষ হচ্ছে জলিল মাতবর। এই 2টি পক্ষের সমর্থকরা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে এবং সাধারণ জনগণ কিন্তু সেটাই বলছেন যে এই 2টি পক্ষের কারণে কিন্তু এই ধরনের নিহত এবং আহত এবং বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটতে থাকে, সেগুলো কিন্তু এখানে বারবার ঘটতেই থাকে। এবং পুলিশ কিন্তু এখানে এখনো দেখছি আমরা তৎপর রয়েছে। ওখানে ক্রাইম সিনের যে টেপ, সেই টেপ দিয়ে কিন্তু এখন এটি নিরাপত্তা করে দিয়েছেন, এমনটাই দেখছি। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ শাকিল।
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত 18 ডিসেম্বর পায়োনিয়ার নেটওয়ার্ক বিডি লিমিটেডের গেটে স্লোগান দিয়ে লোক জড়ো এবং উত্তেজনা সৃষ্টি করে দীপুকে হত্যার ঘটনায় সরাসরি নেতৃত্ব দেন গ্রেফতারকৃত ইয়াসিন। এরপর থেকে তিনি রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। পরে পরিচয় গোপন করে সুফা মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন। গোপন খবরের ভিত্তিতে ঢাকার ডেমরায় সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়। প্রার্থিতা ফিরে পেতে যারা আবেদন করছেন আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, সবাই ন্যায় বিচার পাবেন। সকালে আগারগাঁ ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সিইসি এসব কথা বলেন। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না এবার। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম আগামীকাল শেষ হবে। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। গত 3 দিনে 295টি আপিল আবেদন জমা পড়েছে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দেব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই না? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। নির্বাচন কমিশনে যাচ্ছে আমাদের সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, আগামীকাল যেহেতু আপিলের শেষ দিন, আজ মোট কতজন আপিল করলেন জানাবেন। শেষ মুহূর্তে ইসির তৎপরতা আপনি কেমন দেখলেন তাও জানতে চাই। আমার সহকর্মী অহন শুনতে পাচ্ছে না, পরবর্তীতে আবারও চেষ্টা করব অহনের সাথে যোগাযোগটি স্থাপন করবার। দুঃখিত। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক। অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে শঙ্কা জানান তিনি। দাবি করেন, সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। জানান, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্য নেতাকেও চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও প্রভাব বাড়ছে। আসন্ন নির্বাচনেও প্রচারণা প্রথাগত ধাঁচে সীমাবদ্ধ থাকবে না। ভোট সামনে রেখে রাজনৈতিক দল, প্রার্থী, সরকার এমনকি সাধারণ মানুষও সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক দলগুলো নিজেদের নানা বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির প্রভাব হিসেবেই এসব মাধ্যমে গুজব আর অপতথ্য ছড়াবে। তাই সংকট এড়াতে খুবই জরুরি সরকারের কঠোর নজরদারি। সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম, ওরা যেমন সুবিধা পাবে। রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব বেড়েছে বেশ কবছর ধরেই। এমনকি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথও তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মিশরের তাহরির স্কয়ারের আরব বসন্ত কিংবা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থানের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স হ্যান্ডেলের মাধ্যমে মতামত প্রকাশ আর তথ্য আদান প্রদান করছে সাধারণ মানুষ।
একদিকে রাজনৈতিক দল, কর্মী, অন্যদিকে সরকার, নাগরিক সবাই সোশ্যাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জানাচ্ছেন মতামত। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা 6 কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার 34.3%। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারী 6 কোটি, টিকটক 4 কোটি 60 লাখ, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম যথাক্রমে 99 ও 75 লাখ। ব্যবহারকারীদের একটা বড় অংশই তরুণ। তাদের টার্গেট করেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছেন তাদের নির্বাচনী কৌশল। অফলাইনে যতটুকু অ্যাক্টিভিটি তার চাইতেও বেশি পরিমাণ অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি আনরেগুলেটেড মিডিয়া। এখানে আমরা দেখি যে নানা রকম ভুয়া ফটোকার্ড, মিসলিডিং নিউজ, গুজব, ডিসইনফরমেশন ইত্যাদি নানা ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। আমরা তরুণদেরকে ফোকাস করে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু প্রচারণা লঞ্চ করব যেখান থেকে আসলে তরুণরা ইন্সপায়ার্ড হবে, যাতে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। উদারপন্থী ও রক্ষণশীল ব্যবহারকারীরা কার্যত আলাদা আলাদা রাজনৈতিক তথ্য জগতে বসবাস করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম প্রভাবিত করছে বিশাল অংশের এই ব্যবহারকারীদের। ফলে এই প্ল্যাটফর্মেই বাড়ছে গুজব, অপতথ্যের প্রবাহ আর এআই এর নেতিবাচক প্রভাব। প্রথমে মনিটরিং এর ব্যবস্থা করা এবং পরবর্তীতে সেটাকে রোধ করার ব্যবস্থা করা। এই যে ইনফরমেশন যেগুলো দিবে সেগুলো যাতে সহজে আইডেন্টিফাই করতে পারে। প্রফেশনাল সফটওয়্যার ল এনফোর্সমেন্ট টিমের কাছে থাকলেও মনিটরিং সেলের কাছে আসলে কোনো প্রফেশনাল সফটওয়্যার নেই, যেটাকে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বলছি। স্পন্টেনিয়াসলি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে জিও লোকেশন এবং কোন শ্রেণীর ব্যক্তিরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটার একটি সমন্বয় করে আমরা অবশ্যই সহিংসতা তৈরি করে এইসব সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো নির্ণয় করে আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিশ্লেষকদের শঙ্কা, এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার প্রভাব পৌঁছাবে ভিন্ন স্তরে। তাই নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাধারণের মাঝেও তৈরি করতে হবে সচেতনতা। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সিটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আমরা আরও একবার নির্বাচন কমিশনে যাব। আমাদের সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলবার চেষ্টা করছিলাম, যেহেতু আগামীকাল আপিলের শেষ দিন, আজ মোট কতজন আপিল করলেন জানাবেন। শেষ মুহূর্তে ইসির তৎপরতা আপনি কেমন লক্ষ্য করেছেন তাও জানতে চাই। সকাল থেকে এখন পর্যন্ত ৭৩ জন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন। মোট ৩৬৮ জন এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেন। ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল, সেই হিসাবে অর্ধেকের বেশি প্রার্থী আপিল করলেন। যদিও আমরা জানি অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী, সেই তৎপরতা এখনও চলছে। আমি যদি দেখাই, 10টি অঞ্চলের বুথ রয়েছে এবং নির্ধারিত অঞ্চলের বুথগুলোতে এসে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করছিলেন। সকাল থেকেই আমি বলছিলাম যে সব স্বতন্ত্র প্রার্থিতা বাতিল করা হয়েছে। অধিকাংশই জানাচ্ছিলেন 1% ভোটারের স্বাক্ষরের যে বিষয়টি, সেটিতে গরমিল পাওয়ার কারণেই তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। যদিও অনেকেই বলছিলেন যে তাদের অঞ্চলগুলোতে নির্বাচনের কার্যক্রমে তারা যেন মাঠে বেশি দিন না থাকতে পারেন, যে কারণে তাদেরকে কৌশল করেই তাদেরকে বাতিল করা হয়েছে এমন অভিযোগ জানাচ্ছিলেন। এবং তারা এও বলছিলেন এই 1% ভোটারের যে স্বাক্ষর, যে কারণে এইসব ভোটারদের পরিচিতি আগে থেকেই অন্যান্য প্রার্থীরা জেনে যান। বিরোধী প্রার্থীরা যখন জেনে যান, তাদের প্রতি একটি চাপ প্রয়োগ করা হয় কিংবা সামাজিকভাবে নানানভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়, যে কারণেই তারা বলছিলেন এটি একটি কালো আইন, সেটিকে বাতিল করার কথাও তারা বলছিলেন এইসব প্রার্থী। আমি যেমনটি বলছিলাম, এই যে প্রায় 38% প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো, এর মধ্যে অধিকাংশই যেমনটি রয়েছে স্বতন্ত্র প্রার্থী, তারপরে এই জাতীয় পার্টি রয়েছে, সেই সব প্রার্থীরাও কিন্তু আসছিলেন। আমরা দেখছিলাম যেহেতু আগামীকালেই শেষ দিন, যে কারণেই হয়তো আগামীকালকের মধ্যেই অন্যান্য যারা আছেন তারা তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করবেন। আপনাকে এও জানিয়ে রাখি, সাধারণত ইসি থেকে সকালবেলাও জানানো হয়েছে যে এই ধরনের ঘটনায় বিশেষ করে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য যে আইনগত বিষয়গুলো আছে সেটি সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে করা হবে। তিনি ইনসাফ একটি শব্দ উচ্চারণ করে বলেছিলেন। সব প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির যে কাজ, সেটিও চলমান রয়েছে। সেই লেভেল প্লেইং ফিল্ডেই যে ভালো করবেন, যে প্রার্থী যে ভোটারের মনোযোগ আকর্ষণ করতে পারবেন, শেষ পর্যন্ত জয়ের যে বিষয়টি তারই নিশ্চিত হবে, এমন কথাও কিন্তু ইসির পক্ষ থেকে বারবার বলা হয়েছে। ইতিহাসের একটি সবচেয়ে ভালো এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায় এই ইসি।
সেটিও তিনি বলেছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। হন এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমাতে চায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে সকাল থেকেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমবায় সমিতি। এতে ভোক্তা পর্যায়ে দুর্ভোগ বেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। আর এতে বলা হয়, সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন ও বন্ধ থাকবে। বিকেল 3টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম 1307 টাকার বদলে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। যৌথভাবে বসা তারা দ্রুত একটা আলোচনা আসুক, আসে আমাদেরকে একটা রেট দেখ, ওই রেটে যেহেতু বিক্রি করলে আমাদেরও জরিমানা না হয়, কোনো গ্রাহকের জন্য কোনো ক্ষতি না হয়। বাধ্য হয়ে যে রেট দেওয়া থেকে 20 টাকা 30 টাকা বেশি ব্যস্ত হইতেছে পাইকারি কাছে, তো এতে আবার তার জরিমানা করতেছে। এই জন্য শুধু শুধু জরিমানা দিয়ে তো তার আমাদের লাভ নেই, এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আগে যেরকম আমরা 1200 বা 1250 কিনতাম, এখন এটা 1800 লাগে। এগুলো একটা ভোগান্তি, আবার গ্যাসও পাওয়া যায় না। সাধারণ কেটে খাই, ওর অবস্থা কি হবে? তো এটা যদি নিয়ন্ত্রণে না আসে, তা আমরা কি করে খাবো, কি করে বাঁচবো? গ্যাস সংকটের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শামীম রেজা। কাঁঠালবাগান এলাকায় আছেন তিনি এখন। শামীম, এলপিজি সিলিন্ডার বিক্রি তো এখনো বন্ধ, ক্রেতারা তো ভোগান্তির শিকার হচ্ছেন নিশ্চয়ই, যারা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এরকম কোনো ক্রেতাদের সাথে আপনার কথা হচ্ছে কিনা, সার্বিক চিত্রটা জানতে চাই। হ্যাঁ বৃষ্টি, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আসলে পরিদর্শন করেছি। সব এলাকার চিত্র আসলে ভোগান্তির চিত্র একই। গ্রাহকরা আসলে সিলিন্ডার নিতে আসছেন, কিন্তু দোকান থেকে আসলে সরবরাহ করা হচ্ছেন না। যেসব পরিবেশকরা আছেন তারাও বলছেন যে তাদের কাছে যেসব এলপিজির যেসব সিলিন্ডারগুলো জমা আছে সবই খালি, কারণ উৎপাদক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান থেকে তাদেরকে আসলে এই মুহূর্তে এলপি গ্যাসের যে সিলিন্ডার সেগুলো সরবরাহ করা হচ্ছে না, এমনটাই তারা দাবি করছেন। একই সাথে তারা বলছেন যে গ্রাহকরা আসছেন, তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। এটা তাদের জন্য ভোগান্তির, কারণ দীর্ঘ সময় ধরে এসব গ্রাহকরা তাদের কাছ থেকেই সিলিন্ডার সংগ্রহ করেন। সব কিছু মিলিয়েই একটা তীব্র ভোগান্তি সংকট তৈরি হয়েছে, এমনটাই তারা বলছিলেন। এবং গ্রাহক যারা আসছেন তারা বলছিলেন যে গত 4-5 দিন ধরে তারা আসছেন এবং ফিরে যাচ্ছেন। বিশেষ করে যারা বাসা বাড়িতে সিলিন্ডার ব্যবহার করেন তাদের সংকটটা আরও বেশি তীব্র হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমি কাঁঠালবাগানের যেখানে অবস্থান করছি, এই পরিবেশক আমার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তারা যদি 100 পিসের রিকোয়ারমেন্ট পাঠান উৎপাদক প্রতিষ্ঠানকে, সেখান থেকে তাদেরকে 10টা বা 5টার মতো সরবরাহ করা হচ্ছে, যেখানে তার পার ডে 100 থেকে 150 সিলিন্ডার সরবরাহ করতে হয়, চাহিদা থাকে। সেখানে সব কিছু মিলিয়েই একটা তীব্র সংকট, এমনটাই তিনি দাবি করছিলেন। একই সাথে আসলে এই সংকট ঠিক কখন দূর হবে সেটাও তারা ঠিকঠাক বলতে পারছেন না। তারা বলছেন যে সরবরাহ ঠিক যতক্ষণ ঠিক না হবে, সরকার এবং যারা উৎপাদক প্রতিষ্ঠান তাদের সমঝোতা যতক্ষণ না হবে ততক্ষণ আসলে এই ভোগান্তি থাকবেই। সেটা পরিবেশক এবং ভোক্তা সবাইকে এই ভোগান্তি নিয়েই সময় অতিবাহিত করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না বলে তারা দাবি করছেন। বৃষ্টি, ধন্যবাদ শামীম। শুনছিলাম আমরা আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবনের জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, গুমের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল হাসান। কাউকে রাজনৈতিকভাবে হুমকি মনে করলে কিংবা বিরোধী মতের বহু মানুষকে গুম করে নির্যাতনের পর হত্যা করে জিয়াউল হাসান, যার সব তথ্য প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি সহ 13 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী তারিখ 13 এপ্রিল। জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন। মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের
কোনো সম্পৃক্ততা নাই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। আমরা সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজা অনুষ্ঠিত হবার কথা। এই মুহূর্তে তার জানাজা শুরু হয়েছে। আমরা সরাসরি যাচ্ছি নয়াপল্টন অফিসের সামনে। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম, সেখানে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সরাসরি দেখছিলেন আপনারা। দেশজুড়ে তীব্র শীতে জবুথবু জনজীবন, কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়েই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল, আর শীতের সাথে পাল্লা দিয়ে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও বাড়ছে। তীব্র শীতে বিপর্যস্ত উপকূলীয় সাতক্ষীরার জনজীবন। নিম্ন আয়ের মানুষ বিপাকে। কনকনে ঠান্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড়ের দোকানে। দুস্থদের মাঝে এখন পর্যন্ত 15,000 শীতবস্ত্র কম্বল বিতরণ করার কথা জানিয়েছে প্রশাসন। সূর্যের দেখা নেই সুন্দরবন উপকূল গাবুরায়। হিম শীতল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শিশু বৃদ্ধরা। শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ এখানকার নিম্ন আয়ের মানুষদের। 62 বছর বয়স, আমি এরকম শীত আমার জীবনে দেখিনি, যে এত প্রচন্ড শীত দিন আনি দিন খাই আমরা, খুব অবিলম্ব, কিন্তু এরকম শীতের কোনোদিন দেখিনি। আমাকে কেউ কিছু দেয়নি, আমরা পাইনি। এই শীতে আমাকে কত কষ্ট, কেন আমরা এই মুরব্বী মানুষ, আমাকে একটা দিদি কি হয়। কম্বল পেলাম না। উপকূল থেকে শহর, শীতের দাপট একই। শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ। ভিড় বেড়েছে ফুটপাতের মোটা কাপড় দোকানগুলোতে। বেড়েছে বেচা বিক্রি। বলের মতন তো সেরকম কাউকেও আমরা পাই না পাশে। মুখে মুখে অনেক কথাই শোনা যায়। গরম পানি তো কাজ হচ্ছে না, খালি ধরতেছি, টাটকা গরম ধরতেছি, তাও কোনো হাতে সার পাচ্ছে না। পুরাতন কাপড়গুলো এতে আপনার শীত বেশ ভালো মানায় এবং দামেও কম আছে, তাই আইসি এখানে এই শীতের কাপড় কিনি। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে থাকবে এমন শীতের তীব্রতা। শীতের প্রকোপ যদি বেড়ে যায়, আরও এর থেকে আরও বাড়ে, তাহলে ডায়রিয়ার সংখ্যা বাচ্চাদের বেড়ে যাবে, যেটা ভাইরাল ডায়রিয়া, এবং সাথে সাথে শ্বাসকষ্ট কাশি একটু বাড়তে পারে, যেটা এখন বেশি। এই কারণে সকালবেলা ভোরবেলা বাসাতে বাসার ঘুমের মধ্যে থেকে না বের করা, এবং আপনার বাচ্চার হাতে মোজা দেওয়া, পায়ে মোজা ব্যবহার করা, কানে টুপি ব্যবহার করা। বর্ষাচ্ছন্ন থাকার কারণে আপনার ওই যে তাপমাত্রা, দিনের তাপমাত্রা সেটা বেশি বাড়তে পারছে না, অনেক কম থাকছে। সেই কারণে এই শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। এই ধরনের পরিস্থিতি আরও আগামী কয়েকদিন তো থাকবেই, আর পুরা জানুয়ারি মাসটাই এই ধরনের পরিস্থিতি থাকবে। জেলায় দুস্থদের মাঝে 15,000 কম্বল বিতরণ হয়েছে। নতুন বরাদ্দ এসেছে 35 লাখ টাকা। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের কাছে 35 লক্ষ টাকাও আছে। আমরা খুব বেশি দিন না, আমরা কয়েকদিন হলো এটার বরাদ্দ পেয়েছি। অতি দ্রুততার সাথে আমরা এই শীতবস্ত্রটা কিনে আমরা গরিব যারা আছে বা এই শীতে যারা অসহায় দুস্থ মানুষজন আছে তাদেরকে আমরা দিব। জেলায় এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব,
প্রয়োজন মনে করলে প্রশাসনের রদবদল করতে পারবে ইসি, এমন মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, মন্ত্রণালয় থেকে প্রশাসনের কোনো রদবদল করা হবে না, ইসি প্রয়োজন মনে করলে রদবদল করতে পারে। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করেছে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে তা অভিযোগ হিসেবে জানানোর আহ্বান করেন তিনি। বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত সঠিক না হলে সে বিষয়ে ইসিতে আপিল করার সুযোগ আছে, তাই আপিল করার পরামর্শ দেন তিনি। আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন না আমরা সেটা বিবেচনা করবো, সেটা সেইভাবে ব্যবস্থা নেব। কারণ নির্বাচন কমিশন সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। এবার দুবার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে সেটি 5 জানুয়ারি শেষ হয়। তবুও প্রচারণায় অভাব এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় জামালপুরে 70% প্রবাসী নিবন্ধন করেননি। বিস্তারিত জানাবেন সহকর্মী সাগর ফরাজি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গ্রামগঞ্জ ছাড়িয়ে ভোটের হাওয়া বইছে বিদেশ বিভুঁয়েও। এবার প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের সুযোগ মিলেছে প্রবাসী ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের। সময় শেষ হলেও জামালপুরের বেশিরভাগ প্রবাসী নিবন্ধনের আওতায় আসেনি। নানাবিধি জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি তারা। প্রসেসিংটা আমরা তো জানি না, আমাদের এটা যদি নলেজে থাকে তাহলে আমাদের অবগত করেতে তো আমরা অবশ্যই ভোট দেওয়ার সামর্থ্য আছে আমাদের। এখনও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি, আমি নিজেও রেজিস্ট্রেশন করতে পারিনি, অনেকবারও টিকিট দিতে গিয়ে টিকিট ফেল হয়েছে। কী মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে, কী মাধ্যমে দেওয়া লাগবে, এটা তো আমরা সঠিক নিয়মটা জানি না। দেখা যায় যদি এটা জানতাম তাহলে আমাদের জন্য খুবই সহজ হইতো। সামাজিক যোগাযোগের মাধ্যমে বা প্রবাসী সংগঠনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে পারতেন, অনলাইন নিবন্ধনের প্রক্রিয়াকে আরো সহজ এবং ব্যবহার বন্ধ করতে পারতেন। অন্যদিকে যারা নিবন্ধন করতে পেরেছেন তারা ভোট দেবেন কোথায় তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। বলছেন বিষয়টি নিয়ে যথাযথ প্রচারণা দরকার। আমাকে পাসপোর্ট মাসপোর্ট সবই আছে, ভিসা লাগায় সবকিছু আছে, যদি দেখে কেউ সমস্যা নাই, কিন্তু ভোট দেবো কোন জায়গায়, যাবো কোন জায়গায়, এটা তো আমরা জানি না। অনেক প্রবাসী ভোটার হতে পারেননি, কারণ এনআইডি এবং জন্ম নিবন্ধনের সমস্যা। হাই কমিশনগুলো এই ব্যাপারে খুব জটিলতা দেখা যায়, কারণ যদি সহজ করা হতো তাহলে অনেকেই এই এনআইডি এবং জন্ম নিবন্ধন করতে পারতো। আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন একবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, তো এই চাকরিতে জয়েন করার পরে আসলে ভোট দেওয়ার সুযোগ হয়ই নাই। হ্যাঁ, কারণ আমরা তো নিজস্ব এলাকায় চাকরি করতে পারি না, সেই সুবাদে ভোট দেওয়ার সুযোগ হয় নাই। তো দীর্ঘদিন পর নিজের ভোটটা আমি দিতে পারবো পোস্টাল ভোটের মাধ্যমে, এটা আসলে আমরা সবাই আনন্দিত। প্রার্থীরাও বলছেন পোস্টাল ভোট নিয়ে আরও প্রচারণার প্রয়োজন ছিল। নিজেরাই প্রবাসীদের পোস্টাল ভোটের বিষয়ে সচেতন করছেন বলে দাবি করেন তারা। আমরা পোস্টাল ভোটের ব্যাপারে আমাদের জনশক্তি সকল ভোটারদেরকে, বিশেষ করে যারা নির্বাচনের দায়িত্ব পালন করে তাদেরকে উৎসাহিত করছি, রেজিস্ট্রেশন করে পোস্টাল ভোট যাতে দিতে পারে সেভাবে তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি। প্রবাসী যারা তারা ভোটার হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উৎসাহ তৈরি করার ক্ষেত্রে যতটা প্রচারণা চালানো উচিত ছিল, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে। আর আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন আসন ভিত্তিক মনোনীত প্রার্থী যারা, তাদেরকে বলা হয়েছিল যে তারা যাতে এই বিষয়গুলো যোগাযোগ করে। এদিকে প্রচারণার অভাব, অন্যদিকে কিভাবে কাজ করবে পোস্টাল ভোট তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি সংশ্লিষ্টরা। জেলার 1.5 লাখ প্রবাসীর বিপরীতে নিবন্ধন করেছেন মাত্র 16,000। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের শীর্ষ 3 পদ সহ 16টি পদে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল জয়ী হয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম, পেয়েছেন 5,558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলী মারিফ ও মাসুদ রানা।
মধ্যরাতে নারায়ে তাকবীর ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোট গ্রহণের প্রায় 1.5 দিনের দীর্ঘ প্রতীক্ষা শেষে ফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করা সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন। ঘোষণা দেন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং দায়িত্বহীনভাবে আমি বলছি, ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। এর আগে সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফল। স্পষ্ট হতে থাকে কাদের হাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের দায়িত্ব। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার সাথে সাথে স্লোগান দিতে থাকে বিজয়ীদের সমর্থকরা। সাধারণ সম্পাদকের ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন। শিবিরের এই বিজয়কে সাধারণ ছাত্রছাত্রীর বিজয় বলে দাবি করছেন অনেকে। তবে ভিন্ন মত নারী শিক্ষার্থীদের। বলছেন রাজনৈতিক কৌশলে না পেরে শিবিরকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শিবির আসলে মানুষকে কনভিন্স করতে পেরেছে এবং তাদের যে পূর্ববর্তী যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে মানুষের উপকারে আসতে পারে বা ভবিষ্যতে তারা যে কার্যকলাপগুলো রোডম্যাপগুলো দিয়েছে সেগুলো যে বাস্তবায়িত হবে এরকম আশার বীজ আসলে মানুষের মনে বপন করতে পেরেছে। সেই জন্যই আসলে আজকে এই বিজয়টি অর্জিত হয়েছে। রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসাবে প্রশাসনের কাছে যতটুকু সম্ভব সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলা, সেটাই আমাদের মূল প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। ভোট হওয়া 21 পদের মধ্যে হাতছাড়া হয়েছে সম্পাদকীয় 3টি পদ। এগুলোতে জয় পেয়েছে ছাত্রদল, ছাত্র অধিকার সমর্থিত প্যানেল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের বাগবাটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ এশারত আলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সব অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকার কথা কলেজ, কিন্তু নেই তাদের পদচিহ্ন। সিরাজগঞ্জের বাগবাটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ যেন ভূতের বাড়ি। 2002 সালে স্থানীয়দের দানকৃত জমিতে চর নান্দিনার প্রত্যন্ত এলাকায় কলেজটি প্রতিষ্ঠা করেন জহুরুল ইসলাম। শুরুতে ভালো চললেও 2010 সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এশারত আলীর বিরুদ্ধে। 25 ডিসেম্বর জমি এখানে দিয়ে রেখেছে। আমাদের জমি বন্ধক রেখে 2 লাখ টাকাও দিয়েছি প্রিন্সিপালে। সে 2 লাখ টাকা নিয়ে আজ পর্যন্ত জমিও দিল না, টাকাও কোনো খবরই নেই। 2020 সালে এমপি হওয়ার পর কলেজের কার্যক্রম সরানো হয় চর নান্দিনা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে পিপুলবাড়িয়া বাজারের একটি ভাড়া ভবনে। কিন্তু মূল ক্যাম্পাসে নেই শিক্ষার্থী। অভিযোগ, সরকারি সব সুবিধা ভোগে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের কাগজে কলমে দেখানো হচ্ছে কলেজের শিক্ষার্থী। এখানে কোনো ক্লাস এবং দেখেন প্রত্যেকটি একটা ঘরে কোনো বেঞ্চ, কোনো চেয়ার, আসবাবপত্র কোনো কিছু নেই এবং কম্পিউটারও নাই, কোনো কিছু নেই। সবগুলো নিয়ে ছাত্রও নাই এখানে। কোচিং সেন্টার এখানে কেমন কলেজে ক্লাস হয়? মানে ওদের পরীক্ষা হলো, তো ওখানে পরীক্ষার কেন্দ্র হলো, বোর্ড পরীক্ষা হলো। বোর্ড পরীক্ষা হওয়ার কারণে ছাত্র ভর্তির জন্য আসতেছে বা এই জন্য মানে এখানে ওরা এসে মানে ভর্তি করলো। কলেজ এমপিওভুক্ত হলে গণিত বিভাগে 18 বছর ধরে শিক্ষকতা করা হুমায়ুন কবির জানতে পারেন তিনি আর কলেজে নেই। অভিযোগ, আরও 7 জন প্রতিষ্ঠাকালীন শিক্ষককে বাদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নতুন 7 জনকে করা হয় এমপিওভুক্ত। আপনাদের থেকে কাগজপাতি নিছে,
বেতন ফাইল তৈরি করে নিছে, টাকা পয়সা নিছে, যেখানে যেভাবে টাকা পয়সা দেওয়ার কথা দিছি বুঝতেই দেয় না যে আমাদের সাথে ব্ল্যাকমেল করবে, চিটারি করবে, চাকরি নেই, জীবন জীবিকা উপর নির্ভর করতেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে জালিয়াতি স্বাক্ষর জাল নিয়োগ বোর্ডের সদস্যদের করে তাকে অন্তর্ভুক্ত করে বেতনের জন্য পাঠায় এবং অন্টিং প্রবলেমের সময় আমি জানতে পারি, পরবর্তীতে তাকে বেতন করে নিয়ে আসে। বর্তমানে কর্মরত শিক্ষক কর্মচারীরা দায় এড়িয়ে দোষ চাপান এশারত আলীর ওপর। এদিকে সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষের দাবি, কারিগরি কলেজে নিয়মিত ক্লাসের প্রয়োজন নেই। এখানে কোনো কম্পিউটার নেই। কোথায় কম্পিউটার? আমার বাড়িতে বাড়িতে থাকবে কেন? সেটা আমার প্রিন্সিপাল জানে। আমরা তো অধীন, স্যার যেখানে আমাদের যেতে বলে আমরা ওখানে যাই। কন্টিনিউ কলেজ চলছে, গোয়ালঘরে পরিণত হয় নাই, ওখানে অবকাঠামো আছে, শিক্ষা কার্যক্রম চলছে আর কি। আর কারিগরি প্রতিষ্ঠান, ছাত্ররা ঠিকমতো ক্লাস করে না। এর আগে কয়েক দফায় তদন্ত চললেও মেলেনি সমাধান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। তদন্ত দায়িত্ব দেওয়া হয় আমাকে, আমি সরজমিনে সেটা যাচাই করি, বিশেষ করে নিয়োগের বিষয়গুলো, কাগজপত্রগুলো যাচাই করি এবং যাচাই অন্তে আমি যে সকল বিষয় পেয়েছি সেই বিষয়গুলো আমি তদন্ত প্রতিবেদন তুলে ধরেছি। এটার অ্যাকশন নিবে আর কি, আসলে যারা বাস্তবায়ন করবে তারা কখনো এই বিষয়ে আমাকে জানতে চায় নাই, যার ফলে আমার আসলে জানানো হয়। সকল অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। ক্রমে আরো তীব্র হয়ে উঠছে ইরানের বিক্ষোভ পরিস্থিতি। 11তম দিনে গড়িয়েছে। মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া আন্দোলন পুরোদস্তুর সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। স্পেশাল ফোর্স, অন্য দেশের মিলিশিয়া মোতায়েনের পরও প্রতিবাদ দমাতে ব্যর্থ ইরান সরকার। আবারও উস্কানির দায়ে পশ্চিমাদের দায়ী করেছে তেহরান। কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। খামেনি বিরোধী স্লোগানে উত্তপ্ত রাজপথ। যতদূর চোখ যায় ততদূরই আন্দোলনকারীদের দখলে, যেন বিক্ষোভের জনপদে পরিণত হয়েছে ইরান। প্রায় 2 সপ্তাহ হতে চললেও রাজপথ থেকে হটানো যায়নি বিক্ষোভকারীদের, উল্টো বেড়েছে প্রতিবাদ সমাবেশের পরিধি। রাজধানী তেহরান ছাপিয়ে দেশের অন্যান্য প্রদেশগুলোতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। কোম, মাশহাদের মতো শহরগুলোতেও বাড়ছে বিক্ষোভের আকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে সেখানে। এমনকি তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সড়কের নামকরণ করেন বিক্ষোভকারীরা। সকল দাবি মেনে নেওয়া সহ ভাতা দেওয়ার ঘোষণার পরও যখন বিক্ষোভকারীদের টলাতে অক্ষম ইরান সরকার, তখন আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে দেশটি। ইরানি জাতির সাথে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর শত্রুতা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা নিজেরাই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা স্বীকার করে, এ নিয়ে টুইট করে। তারা 6-7 মাস আগে কমান্ডার, সেনা, বিজ্ঞানী, শিশু ও নারীসহ 1000-এর বেশি ইরানিকে শহীদ করেছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভ দমনে আরও কঠোর হচ্ছে প্রশাসন। বেশ কয়েক জায়গায় আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে নিরাপত্তা কর্মীরা। জবাবে সরকারি একাধিক বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। যারা ইহুদিবাদী শাসক ও যুক্তরাষ্ট্রের মতো অপরাধী রাষ্ট্রের কথা শুনে দাঙ্গায় অংশ নিচ্ছে, সমর্থন ও সহায়তা দিচ্ছে, তাদের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ হয়ে উঠেছে। তাদের আর কোনো অজুহাত থাকতে পারে না। তারা এখন ইরানের শত্রুদের সাথে কাজ করছে। বিক্ষোভকারীদের উপর সহিংসতা ঘিরে দেশজুড়ে আন্দোলন ও ধর্মঘটের ডাক দিয়েছে ইরানের বালুচ লিবারেশন পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গেল মাসের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভে নাশকতার অভিযোগে এ পর্যন্ত 2000-এরও বেশি মানুষকে আটক করেছে ইরানি কর্তৃপক্ষ। অনিক রহমান, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় অভিযানের সময় মার্কিন বাহিনীর হামলায় 100 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। বুধবার বিবৃতিতে একথা জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। গেল শনিবার কারাকাসে অভিযান চালায় মার্কিন ডেল্টা ফোর্স। আটক করে তুলে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে। ওই ঘটনার পর প্রথমবারের মতো হতাহতের সংখ্যা প্রকাশ করল ভেনেজুয়েলা প্রশাসন। তবে এর আগে ভেনেজুয়েলার সামরিক বাহিনী তাদের পক্ষ থেকে হতাহতের এই তালিকা প্রকাশ করে, যাতে 23 সেনা সদস্য নিহতের কথা জানানো হয়। ভেনেজুয়েলায় ওই মার্কিন হামলায় নিহতদের মধ্যে 32 জন কিউবার নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে হাভানা। মিত্র ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটিতে মিশনে গিয়েছিলেন তারা।
ওয়াশিংটন মস্কোর মধ্যকার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়াতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সোমবার এই চুক্তির বিষয়ে ট্রাম্পের সাথে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন তিনি। জানান, মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত। কৌশলগত পারমাণবিক অস্ত্র নিক্ষেপণের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে নিউ স্টার্ট নামের চুক্তিটি চলমান দুদেশের মাঝে। পরমাণু অস্ত্র ছাড়াও এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ভূমি ও সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য মিসাইল এবং বোমারু বিমান। আগামী ফেব্রুয়ারিতে শেষ হতে যাচ্ছে চুক্তির মেয়াদ। অন্যদিকে চীনকে অন্তর্ভুক্ত করে নতুন আরেকটি পারমাণবিক চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এ ছিল আজকে দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।